দল থানা এফআইআর করতে গেছিলেন এগেনস্ট মমতা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়ে গেছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাথর ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, যেটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। অ্যারেস্ট কারা হয়েছে দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। একটা তো ভাইস চেয়ারম্যান আছে দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পাণ্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত শাহ, অমিত চৌধুরী, এরকম অনেকে আছে, 21-22 জন। রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা, তো সেটা একটা প্রি প্ল্যানিং। পবনকর এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাটাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে পবন সিং এর গাড়ি। ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ও গাড়ি আমার এখন সিএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমাকে কি স্যার এটা প্রি প্ল্যান। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছে। আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম। ইট ছোড়াছুড়ি, সরাসরি এসে সিএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা। আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএর কেস, এটা তো গুলি আর বম এমএলএর উপরে চলেছে, তো ইমিডিয়েট এনআইএ তদন্ত করা। একদম এটা পরিকল্পিত। ও আমাকে এখনই বলে জাস্ট আমি, আরে ভাই যে ক্যান্ডিডেট আছে তাকে মেরে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। যদি মানতো বিজেপি তো নিশ্চয়ই গ্রেফতার হতো, কিন্তু মেরেছে কোথায়? ডাক্তার রাজেশ কুমার রিটায়ার আইপিএস, তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? কেন উত্তেজনা? আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন দেখছো না, এটা আমার ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি করি, আমার বাবা কোনোদিন। রাজেশ কুমার মধ্যে 107 যখন করেছে, রাজেশ কুমার তো বলেছেন কি ভাই, উনি তো দেখুন, উনি তো এতিপেতি লোক না, একটা অতদিন ধরে প্রশাসন চালিয়েছে। তা আমার উপরে কেন তুমি এটা 107 কেটেছো, সেটা তো জানতেই চাইবে যে মানুষটা। তার জন্য উনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উস্কানি দিয়েছে। রাজেশ কুমার আমাকে নন্দীগ্রামে হারিয়েছে, ওর থেকে তোমরা বদলা নেবে কিনা, এটা তো কেস মমতা ব্যানার্জির উপরে উস্কানি কেস হওয়া। ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছি নিচুনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। আমার বাড়ি নিচুনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। কারা এখনই তো ঝামেলা হয়েছে। কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যখন প্রতিবাদ করছিল, ওখানে যখন একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে।
এখনো দেখছি আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে দেখছি ওখানে ওই সব লোক যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে কোথায় থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে Means যাকে যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে ও নিজেই গিয়ে করছে প্রতিবাদ করছে এখন এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন? চলাচ্ছে এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই মধ্যে সভাটাকে বানচাল করার জন্য এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমারজি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? যারা এসেছিল হামলা করেছিল ওর সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিক্কি সিং আছে, এরা সব ছিল। বারবার একটাই জিনিস বলছি কি জগদ্দলে গুন্ডা রাজ চলছে। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না, গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো এটাও এরা সহ্য করতে পারছে না, আর আমাকে 107 কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম কি আমাকে 107 কেটেছে, আমাকে কালকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এটা নিয়ে। তো আমি আইসির কাছে জানতে গেলাম কি এটা কি, আমার কি মাথা খারাপ হয়েছে যে আমাকে 10 বছর পোস্টিং দেয়নি, আমাকে 10 বছর পুলিশের কোনো পোস্টিং দেয়নি, সিভিলে আমাকে ধরে পটকে রেখেছে সার সময়, ওর কাছ থেকে আমি টিকিট চাইবো? তারপরে যখন আমি বললাম কি যখন উনি উস্কানি দিচ্ছেন আর ওই স্পিচের মধ্যে বলেছে কি চাচা নিজের প্রাণ বাঁচা আমার সম্বন্ধে, মানে নিজের লোককে বলছে কি প্রাণ নিয়ে নয় না, উনি বারবার এই জিনিসটা বলেছে। আমি বললাম যদি স্পিচে বলা যদি এরকম আছে তাহলে আমি সিএম এর বিরুদ্ধে এফআইআর করবো, বিদায়ী চিফ মিনিস্টারের বিরুদ্ধে। তো আমি ওটা করতে রাত্রে গেলাম, তখন থানা এদেরকে ইনভাইট করেছে আমাদের উপর অ্যাটাক করা হোক, কিভাবে করেছে এটা তো এখন তদন্তের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হচ্ছে কি থানার ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে, সিপি ডিসিপি এদের ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে এই ঘটনা হতে পারতো না। পুলিশ কেন রক্ষা করলো না? পুলিশ তো পালিয়ে গেছে, সিএপিএফ কে নিয়ে পালিয়ে গেছে ওর আগেই, সিএপিএফ কে অন্য জায়গায় ডিউটি ডিটেল করে দিয়েছে, আমাদের উপরে ভালো করে হামলা হতে পারে। নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে, এটা তো এখন তদন্তের ব্যাপার আছে কি এক্স্যাক্টলি হয়েছে। তারপরে এখানে পवन सिंह জির বাড়িতে হামলা হলো, বোম চলেছে, গুলি চলেছে, এটা তো প্রি প্ল্যান্ড আছে তো সব। এরা আপনি ভাবুন, तृणमूल का ये कल्चर नहीं है, लड़ाई बम गोली ये तृणमूल का कल्चर नहीं है, ना बंगाल के कल्चर, ये सब बाहर के आदमी किया है। और मैं कहता हूं शांति से वोट करो, तृणमूल को चारों तरफ जिताने के लिए इंसान उत्सुक है। सब हम तृणमूल कांग्रेस का वोटर ऐसे शांति से वोट होगा आएगा, वो अशांति करना चाह रहे हैं, हम करने नहीं देंगे। क्योंकि लड़ाई चमकाने के लिए, धमकाने के लिए, जहां पर थोड़ा बहुत कुछ होता है वहां पर एनआईए देता है, क्योंकि उनका पास कोई संगठन नहीं है बीजेपी का। एनआईए से चमकाता है, ईडी से चमकाता है, सीबीआई से चमकाता है, क्योंकि उनका बेस कुछ नहीं है, वो सेंट्रल एजेंसी लाके चमकाता है। जहाँ संख्या लोग ज्यादा है वहां पर। আর অর্জুন সিং থাকা মানেই তো গুলি বম বন্ধু। একটু খোঁজ নিয়ে দেখুন আপনারা, গুলিটা দেখবেন বিজেপি চালিয়েছে, বিজেপির কারোর থেকে গুলিটা বেরিয়েছে, এবং ওরা প্রত্যেকবারই এরকম একটা ঘটনা ঘটায়। এবার সিআরপিএফ এর ওপর গুলি লাগিয়ে নিজেরা গুলি চালিয়ে তৃণমূলের কাউন্সিলরকে অ্যারেস্ট করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা, যাতে কেন্দ্রীয় বাহিনীর মনে একটা অন্যরকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া যায়, কেন্দ্রীয় বাহিনীকে ওই ইলেকশনের দিনে অ্যাগ্রেসিভ করে তোলা যায়। এই সবই তো মানে প্ল্যানিং এর অংশ, সবটাই তো প্ল্যানিং এর অংশ। তো যেমন শীতলকুচি গতবার প্ল্যানিং এর অংশ ছিল। বিজেপিকে ভরসা নেই, দে ক্যান ডু এনিথিং। বিজেপি সবকিছু করতে পারে ভোটে জেতার জন্য। বিজেপি যদি পুলওয়ামা করতে পারে 2019-এর আগে, তাহলে বিজেপি